আচ্ছা, বাংলাদেশে বুয়েট, রুয়েট, চুয়েট, কুয়েট এই ইউনিভার্সিটিগুলো ছাড়া অন্য কোনো পাবলিক ইঞ্জিনিয়ারিং ক্যাম্পাস কি আছে যেখানকার স্টুডেন্টরা রোবোটিক্স কম্পিটিশনে বাংলাদেশের অন্য সব ইউনিভার্সিটির সাথে কম্পিট করে চ্যাম্পিয়ন হয়ে ইন্ডিয়ার আইআইটি বোম্বেতে গিয়ে আবারও ইন্টারন্যাশনালি কম্পিট করে উইনার হয়ে আসছে? এমন ইঞ্জিনিয়ারিং ক্যাম্পাস, পাবলিক ইঞ্জিনিয়ারিং ক্যাম্পাস কিন্তু ভাই এবং আপু বাংলাদেশে আরও আছে। এখন তুমি আমাকে বলতে পারো, ভাই আপনি কি আমাদেরকে সাস্টের কথা বলতেছেন? না, তোমাদেরকে আমি সাস্টের কথা বলতেছি না। পুরোটা ভিডিও দেখো, তাহলে বুঝতে পারবা, জানতে পারবা আমি কোন পাবলিক ইঞ্জিনিয়ারিং ক্যাম্পাসের কথা বলতেছি, এবং সেখানে যদি তুমি পড়তে চাও প্রসিডিউরটুকু কি সেটাও জানতে পারবা। শুধু তাই না, ওই পাবলিক ইঞ্জিনিয়ারিং ক্যাম্পাস থেকে এমন কিছু ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট বের হয়েছে যারা কিনা ইউরোপের সবচেয়ে প্রেস্টিজিয়াস যে স্কলারশিপ আছে, ইরাসমাস মান্ডাস স্কলারশিপ, ওটা উইন করে ওই প্রোগ্রাম কমপ্লিট করে মার্সিডিজ বেঞ্জে ইন্টার্নশিপ করে আসছে। এমন ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েটও ওইসব ক্যাম্পাস থেকে বের হয়েছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, এখানে একটা জিনিস দেখো, এই ভাইয়াটা আর এই ভাইয়াটা কিন্তু সেম। তো এইখানেই কিন্তু শেষ না, আমি যদি তোমাদেরকে আরো একটু বলি, বাংলাদেশের প্রথম যে রকেট, এইটাও কিন্তু ওই পাবলিক ইঞ্জিনিয়ারিং ক্যাম্পাস থেকে ইনোভেট করা হয়েছে। শুধু তাই না, ওই ভাইয়াটা এবং ভাইয়ার টিম বাংলাদেশের এটুয়ার ফার্স্ট যেই রকেট্রি ইনোভেশন চ্যালেঞ্জ আছে ওইটা উইন করে $1.5 কোটি, মানে হচ্ছে 50 লক্ষ টাকার সিড ফান্ডিং পাইছে। আমি যদি আরো একটু বলি তোমাদেরকে, বাংলাদেশের সরকারি চাকরির ক্ষেত্রে সবচাইতে লুক্রেটিভ চাকরি কোনটা? বিসিএস ক্যাডার, তাই না? এবং ইঞ্জিনিয়ারিং এর যে সরকারি চাকরিগুলো আছে, বিআরইবি, তারপর হচ্ছে এলজিইডি, বেসরকারি যে চাকরিগুলো আছে, সবগুলা ক্ষেত্রেই কিংবা সবগুলা সেক্টরেই এই পাবলিক ইঞ্জিনিয়ারিং ক্যাম্পাসের ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েটরা দাপিয়ে বেড়াচ্ছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি কি একটু বেশি বলে ফেলতেছি? আমার প্রবলেম অফ যাওয়া উচিত। আসসালামু আলাইকুম, আমি সাইদ। আমি পড়াশোনা করছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজে, এবং এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির প্রযুক্তি ইউনিটের অন্তর্ভুক্ত একটা পাবলিক ইঞ্জিনিয়ারিং ক্যাম্পাস। তো আমি এতক্ষণ যে পাবলিক ইঞ্জিনিয়ারিং ক্যাম্পাসের কথা বলতেছিলাম, ওই রকমই একটা পাবলিক ইঞ্জিনিয়ারিং ক্যাম্পাস হচ্ছে ম্যাক কিংবা ময়মনসিং ইঞ্জিনিয়ারিং কলেজ। তো আমার মনে হয় এখন ছোট করে এই পাবলিক ইঞ্জিনিয়ারিং ক্যাম্পাসগুলো সম্পর্কে আমার একটু পরিচয় দেওয়া উচিত, তাই না? তো আমি যদি একদম সহজ করে বলি, বুয়েট, রুয়েট, চুয়েট, তারপর হচ্ছে কুয়েট, এগুলা শুরুতে ছিল হচ্ছে, বুয়েট ছিল আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজ, রুয়েট ছিল রাজশাহী ইঞ্জিনিয়ারিং কলেজ, চুয়েট ছিল চিটাগং ইঞ্জিনিয়ারিং কলেজ, কুয়েট ছিল খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজ। অ্যান্ড এগুলা, রুয়েট ছিল, এটা রাজশাহী ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল রাজশাহী ইউনিভার্সিটির আন্ডারে, চিটাগং ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল চিটাগং ইউনিভার্সিটির আন্ডারে, খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল খুলনা ইউনিভার্সিটির আন্ডারে। তো এগুলার যখন একটু বয়সটা বাড়ে, যখন একটু ম্যাচিউর হয়, এগুলার গ্র্যাজুয়েটসরা যখন বিভিন্ন জায়গাতে ছড়াই ছিড়াই যায়, যখন মোটামুটি এগুলো পরিচিত হয়, তখন এগুলাকে ইউনিভার্সিটিতে কনভার্ট করা হয়। সিমিলারলি বর্তমানে ম্যাক, ময়মনসিং ইঞ্জিনিয়ারিং কলেজ, ফ্যাক, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, ব্যাক, বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ, এরকম 3টা ইঞ্জিনিয়ারিং কলেজ নতুন, যেগুলোর বয়স অ্যাভারেজে 10 বছর প্লাস, নতুন প্রতিষ্ঠিত হয়েছে। এবং যেহেতু এগুলা তুলনামূলকভাবে নতুন, এগুলাকে আলাদা ইউনিভার্সিটি হিসেবে দেওয়া হইলে প্রপারলি হয়তো অপারেট করতে পারবে না। সেই জন্য এই 3টাকে পরিচালনা করা হচ্ছে একাডেমিক কার্যক্রম ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে, ঢাকা ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির আন্ডারে। অ্যান্ড এটাকে আলাদা করে বলা হয় হচ্ছে ডিইউ টেকনোলজি ইউনিট। এবং এইখানে এক্স্যাক্টলি যেই ডিগ্রিটা অফার করা হয়, আমি যদি এখানে লিখি বিএসসি ইঞ্জিনিয়ারিং, এক্স্যাক্টলি সেম ডিগ্রিটাই এই 3টা ক্যাম্পাস থেকে ঢাকা ইউনিভার্সিটি ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অফার করে। ওকে, তার মানে হচ্ছে এই 3টা পাবলিক ইঞ্জিনিয়ারিং ক্যাম্পাস যেহেতু ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে আসে, এই জন্য একটা ইউনিভার্সিটির ছোট অংশকে কলেজ বলা হয়,
এটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা কনভেনশন। যেমন তুমি যদি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে যাও, ওখানকার এক একটা সেগমেন্টকে এক একটা কলেজ বলে, অথবা আমি যদি হার্ভার্ডের কথা বলি, হার্ভার্ডের এক একটা সেকশনকে এক একটা স্কুল বলে, যেমন হার্ভার্ড বিজনেস স্কুল, দেন হার্ভার্ড কেনেডি স্কুল, এরকম। আর ইংল্যান্ডে হচ্ছে যেমন অক্সফোর্ডের এক একটা অংশকে, যেমন ব্যালিয়াল কলেজ নামে একটা কলেজ আছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি এইচএসসি পড়ার কলেজ না। ইন্টারন্যাশনাল কনভেনশন অনুযায়ী কলেজ বলতে অ্যাকচুয়ালি ইউনিভার্সিটিকে বোঝায়। আর আমরা বাংলাদেশে যেটাকে কলেজ বলি, এইচএসসি, এটাকে অ্যাকচুয়ালি হচ্ছে ইন্টারন্যাশনাল কনভেনশন অনুযায়ী হাই স্কুল বলে। সো এগুলা বেসিক্যালি ইউনিভার্সিটি স্ট্রাকচারের একটা জিনিস। সো কলেজ শুনে ভাবার কোনো সুযোগ নাই যে এগুলো হচ্ছে এইচএসসি কিংবা ইন্টারমিডিয়েট কলেজ। তো এখানে আমি ছোট করে বললাম এই ক্যাম্পাসগুলো অ্যাকচুয়ালি কি। এখন তোমরা যদি কেউ বুয়েট, রুয়েট, চুয়েট, কুয়েটে যদি কোনো কারণে তোমাদের ইঞ্জিনিয়ারিং পড়ার যে অ্যাসপিরেশন ছিল, চান্স না পাওয়ার কারণে যদি এটা নষ্ট হয়ে থাকে, সেই ক্ষেত্রে তোমরা যেটা করতে পারো, এগুলো যেহেতু পাবলিক ইঞ্জিনিয়ারিং ক্যাম্পাস এবং এগুলোর ডিগ্রি যেহেতু সেম, এবং ঢাকা ইউনিভার্সিটি থেকে যেহেতু অফার করতেছে, এবং এইখান থেকে পড়ে মানুষজন যা যা করতে পারে, এখান থেকেও পড়ে যেহেতু তুমি সিমিলার জিনিসপত্র করতে পারো, চাইলে হার্ডওয়ার্ক করে, যেহেতু এখানকার অন্যান্য সিনিয়ররা, অন্যান্য গ্রাজুয়েটরা সিমিলার জিনিস করতে পারছে বা এখনো করতেছে, সো হোয়াই নট তুমি এইগুলাকে একটু কনসিডারেশনে নিবা। আচ্ছা, আমার ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা, পাবলিকে পড়ার ইচ্ছা, তাহলে এগুলোতে ট্রাই করে দেখি, এগুলোতে চান্স পাওয়া ইজি এগুলোর তুলনায়। এবং এগুলার আবেদনের লাস্ট সময় হচ্ছে এই 25 এপ্রিল, খুব বেশি একটা সময় নাই হাতে। সো যদি তোমরা আবেদন করতে চাও, এক্সাম দিতে চাও, সেই ক্ষেত্রে তোমাদের যা যা ডিটেলস জানা দরকার, মানে হচ্ছে আবেদন সম্পর্কিত হাবিজাবি, তারপর হচ্ছে ভর্তি পরীক্ষাটা কেমন হয় এটা সম্পর্কিত হাবিজাবি, দেন তুমি যদি চান্স পাইতে চাও, চান্স পাওয়ার জন্য কোন হাবিজাবি জিনিসগুলো মাথায় রাখা উচিত এইগুলা, এবং সেটার জন্য তুমি কিভাবে প্রিপারেশন নিবা, এগুলো আমরা এই ভিডিওটাতে ধাপে ধাপে খুবই ছোট করে ব্রিফলি দেখে ফেলবো। অত কঠিন কিছু না, এখানে চান্স পাওয়া অনেক ইজি। অ্যান্ড ফাইনালি তোমাদের ফ্রিকুয়েন্টলি আস্কড কিছু কোশ্চেনে অ্যান্সার দিব, যেমন অন্য ইঞ্জিনিয়ারিং ভার্সিটির সাথে এগুলোর পার্থক্য কি, যদি আমি অন্য পাবলিকে পিওর সাবজেক্টে চান্স পাই, এগুলাতে কি ইঞ্জিনিয়ারিং পড়তে আসা উচিত হবে কিনা, তারপর হচ্ছে এখান থেকে পরেও কি অন্যগুলোর মতো ভালো করা যায়, এগুলো সম্পর্কে আমরা জানবো। এবং আরো খুঁটিনাটি বিস্তারিত বা তোমার যদি কোনো হেল্প লাগে সেগুলো কোথায় পাবা সেগুলো আমরা জানবো। ওকে, তাহলে আমরা হচ্ছে একদম 1 নাম্বার যে আমাদের পয়েন্টটা, এটা দিয়ে শুরু করি। ওকে, আবেদন সম্পর্কিত বিস্তারিত। আচ্ছা, আমরা আবেদন সম্পর্কিত হাবিজাবি খুবই দ্রুত দেখবো, কারণ আমাদের মেইন ফোকাস অ্যাকচুয়ালি এই ক্যাম্পাসগুলো সম্পর্কে একটু বিস্তারিত জানা ডেপথ থেকে, কারণ এগুলোতে চান্স পাওয়া খুবই ইজি। আর আবেদন সম্পর্কিত হাবিজাবি তুমি কমেন্টের ডেসক্রিপশনে সার্কুলারের লিংক দেওয়া থাকবে, ওখান থেকে তুমি ডিটেলস জানা নিতে পারবা। ঠিক আছে, আমরা এটাতে খুবই কম ফোকাস দেবো, আমরা প্রিপারেশন প্লাস ক্যাম্পাসগুলো জানাতে বেশি ফোকাস দিব। সো এগুলো যদি আমি ছোট করে একটু আগাই, তোমার এসএসসি মাস্ট 2018 থেকে 21-এর মধ্যে ক্লিয়ার করা থাকতে হবে। ওকে, এবং এইচএসসি মাস্ট 2023-এ হইতে হবে, মানে এখানে কোনো সেকেন্ড টাইম অ্যালাউড না, এক্স্যাক্টলি সেম এজ ঢাকা ইউনিভার্সিটির অন্যান্য ইউনিট। ওকে, এন্ড তুমি যদি ঢাকা ইউনিভার্সিটির অন্যান্য কোনো ইউনিটে আগের কোনো বছর এক্সাম দিয়ে থাকো, এই বছর এক্সাম দিতে পারবা না। এন্ড এসএসসি এবং এইচএসসি মিলায়া তোমার দুইটা মিলায় 6.50 থাকতে হবে, এবং তোমার এইচএসসিতে মাস্ট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স থাকা লাগবে। ওকে, আমরা যদি নেক্সটে যাই, বাকিটা তুমি একটু পড়ে নাও, আমি কি পয়েন্টসগুলো বলে দিলাম। এবং তোমার এটা কিন্তু এই জিপিএটা কিন্তু 4th সাবজেক্ট সহ, ওকে, ইনক্লুডিং 4th সাবজেক্ট। অ্যান্ড এখানে যদি একটু বলি তোমাকে, এসএসসি এবং এইচএসসি দুইটাতে আলাদা করে কিন্তু 3 থাকা লাগবে 4th সাবজেক্ট সহ। ওকে, ডান, বাকিটা তুমি রিডিং পড়ে নিও। আচ্ছা, তারপরে প্রাথমিক আবেদনের কথা যদি বলি, 25 এপ্রিল পর্যন্ত সময় আছে হাতে, খুব বেশি একটা সময় নাই, খুবই অল্প সময়। আমি বলবো ভিডিও দেখার সাথে সাথে তোমার যদি ইঞ্জিনিয়ারিং এ পড়ার খুব ভালো অ্যাসপিরেশন থাকে, তুমি অ্যাপ্লাই করে ফেলো। ওকে, এখান থেকে পড়ে আমি তো শুরুতে বললাম ওরা কিন্তু যথেষ্ট ভালো করতেছে, সো তুমিও চাইলে ভালো করতে পারবা। সবাই যে করতেছে তা না, বেশ কিছু মানুষ ভালো করতেছে, সো অল্প বেশ কিছু মানুষ ওরা যদি ভালো করতে পারে, সো হোয়াই নট ইউ, তাই না? আচ্ছা, যেমন বুয়েট, রুয়েট, চুয়েট, কুয়েটে যারা পড়ে সবাই কিন্তু ভালো করে না, ব্যাপারটা কিন্তু এরকম না বুয়েট, রুয়েট, চুয়েট করে পড়লেই সবাই ভালো করবে। আবার ব্যাপারটা এরকমও না এই ক্যাম্পাসগুলোতে পড়লে সবাই খারাপ করবে,
তাই না? আচ্ছা, ডান। এখানে যদি আমি তোমাকে একটু টাইমলাইনটা দেখাই, 25 এপ্রিল আবেদন শেষ হবে, ফি 850 টাকা, অ্যাডমিশন টেস্ট হচ্ছে 18 মে, এই তো। আর বাকি জিনিসগুলো তুমি দেখে নাও, এখান থেকে তুমি আবেদনটা করতে পারবা। ওকে, আচ্ছা আমরা নেক্সটে আগাই। এন্ড অনলাইনে তুমি আবেদনটা কেমনে করবা এটার প্রসিডিউরটা এখানে দেওয়া আছে, তুমি একটু পড়ে নাও এটা। ওকে, এভাবে আবেদনটা করে ফেলবা। ডান, আমরা এখন কি ভর্তি পরীক্ষা সম্পর্কিত হাবিজাবি, মানে ভর্তি পরীক্ষাটা এক্স্যাক্টলি কেমনে হয়, কোন কোন সাবজেক্টে হয়, টাইম কতক্ষণ থাকে, খুঁটিনাটি জেনে নিব। ভর্তি পরীক্ষা সম্পর্কিত হাবিজাবিতে আমরা সবার আগে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে টোটাল এক্সামটা হবে 120টা এমসিকিউতে। মানে হচ্ছে এখানে ঢাকা ইউনিভার্সিটির ক ইউনিটের মতো কোনো রিটেন নাই। এক্স্যাক্টলি পরীক্ষাটা ঢাকা ইউনিভার্সিটির 2018 পর্যন্ত যেমনে যেমনে হয়ে আসছে ওইভাবে হবে। ওকে, এবং এখানে ফিজিক্সে 35টা এমসিকিউ থাকবে, কেমিস্ট্রিতে 35টা, ম্যাথে 35টা, ইংরেজিতে 15টা। তার মানে যারা বায়োলজিতে একটু উইক তোমরা কিন্তু এখানে ভালো লেভারেজ পাবা। ওকে, এন্ড যেহেতু এটা ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের, সো বুঝতেই পারতেছো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথেই বেসিক্যালি বেশি ফোকাস দিবে। ওকে, আচ্ছা ডান। এন্ড তোমাকে পরীক্ষার জন্য কতটুকু টাইম দিবে? 90 মিনিটস। ওকে, মানে 1.5 ঘন্টা টাইম দিবে। ঠিক আছে, এখানে আমার হচ্ছে যেই জিনিসগুলো তোমাকে হাইলাইট করে বলে দেওয়া দরকার সেগুলো আমি নতুন একটা স্লাইডে বলি। 1 নাম্বার জিনিস হচ্ছে এখানকার কোশ্চেনের স্ট্যান্ডার্ড হয় হচ্ছে এক্স্যাক্টলি ভার্সিটি ক ইউনিটের মতো। ওকে, ভার্সিটি এ ইউনিটের মতো, মানে ডিইউ ঢাকা ইউনিভার্সিটি এ ইউনিট কিংবা জিএসটি, তারপর হচ্ছে এগ্রিকালচারের যে প্রিপারেশন ওইগুলোর কোশ্চেনের স্ট্যান্ডার্ড আর এখানকার কোশ্চেনের স্ট্যান্ডার্ড একদম হুবহু সেম। এটার জন্য আলাদা কোনো প্রিপারেশনের দরকার নাই। 2 নম্বর জিনিস হচ্ছে এখানে ক্যালকুলেটর অ্যালাউড না। ওকে, ক্যালকুলেটর এখানে অ্যালাউড না। ওকে, 3 নম্বর জিনিস হচ্ছে ভাইয়া এই এক্সামটা হয় ডিইউ ক্যাম্পাসে, মানে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি এরিয়ার মধ্যে যেহেতু এক্সামটা হয়, সো তুমি যেখানেই থাকো না কেন ডিরেক্ট ঢাকা চলে আসলে এক্সামটা দিয়ে ফেলতে পারতেছো, তোমাকে বিভিন্ন জেলায় দৌড়াদৌড়ি করতে হবে না। এবং মেইন রিটেন এক্সামের পর একটা ভাইবা এক্সাম হয়, এটাও ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভেতরেই তোমার ভাইবাটা হয়, ওখানে কাগজপত্র জমা নেয় কিংবা চেক করে। এন্ড এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এই এক্সামে কোনো নেগেটিভ মার্কিং নাই। কথা বলছো, নো নেগেটিভ মার্কিং, মানে হচ্ছে তুমি 120টার মধ্যে 80টা দাগাইলা, তারপর হচ্ছে বাকি কি বা 90টা দাগাইলা, বাকি 30টা বাকি আছে, বাকি 30টা তোমার উচিত হবে খ কিংবা গ সিরিয়ালে পূরণ করে দিয়ে আসা, কারণ ওখান থেকে কিন্তু 4-5টা কারেক্ট হয়ে যাবে। যেহেতু নেগেটিভ মার্কিং নাই তাহলে কেন আমি ফাঁকা রেখে আসবো, তাই না? আর বিভিন্ন রিসার্চে দেখা গেছে, ডাটা বেসড অ্যানালাইসিসে দেখা গেছে খ সিরিয়ালে সবগুলো খ দাগাইলে কিংবা সিরিয়ালে সবগুলো গ দাগাইলে কারেক্ট হওয়ার প্রবাবিলিটি অনেক বেশি ক এবং 4 নাম্বার অপশনের চাইতে। ওকে, ডান। তাহলে ভর্তি পরীক্ষা সম্পর্কিত এই জিনিসগুলো, বেসিক জিনিসগুলো তোমাকে আমার জানানো দরকার ছিল। এবারে আসো আমরা যাই হচ্ছে চান্স পাওয়া সম্পর্কিত হাবিজাবিতে, মানে চান্স পাওয়ার জন্য এক্স্যাক্টলি তোমার কোন কোন জিনিসগুলো জানা দরকার। আচ্ছা, চান্স পাওয়ার জন্য এখানে খুব বেশি কঠিন কিছু না। তুমি যদি জাস্ট 48 পাও, হ্যাঁ 120তে যদি 48 পাও তাহলে কিন্তু তুমি পাস করে যাবা, এটার কম হইলে তুমি কিন্তু পাস করবা না। এন্ড এখানে ভাইয়া চান্স পাওয়ার জন্য আমি একটা নতুন স্লাইড নিই। চান্স পাওয়ার জন্য 60% নাম্বার ইজ মোর দেন ইনাফ। ওকে, তুমি 120-এ যদি 120-এ 60% কত হয় হিসাব করে দেখো, 60% দিয়েই তুমি চান্স পেয়ে যাবা। তুমি যদি 70% প্লাস নাম্বার পাও তাহলে হচ্ছে তুমি কি পাবলিক গুলাতে শিওর তোমার পছন্দের সিট পাবা, মানে হচ্ছে ম্যাক ফ্যাক ব্যাকে সিট পাবা। আর তুমি যদি 75% থেকে বা আমি বলতে পারি 75% প্লাস কিংবা 80% প্লাস তুমি যদি নাম্বার পাও, তুমি ইজিলি এখানকার সবচেয়ে যেই ক্যাম্পাসটাকে সবাই সবচেয়ে বেশি চায় ম্যাক ক্যাম্পাসে তুমি ইজিলি যে কোনো সাবজেক্টে আসতে পারবা। এখানে 3টা সাবজেক্ট আছে, ট্রিপল-ই, সিএসসি আর হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং। ওকে, এগুলা তোমাকে আমি পরের স্লাইডে দেখাচ্ছি। আচ্ছা, আর মেরিট স্কোর এবং মেরিট অর্ডার কেমনে করতে হয় এখানে তুমি ডিটেলস পড়ে নিতে পারো। ওকে,
এখানে আরো হাবিজাবি জিনিসপত্র আছে, তুমি একটু দেখে নাও। ডান। এবারে আমরা যাব যে প্রিপারেশনটা কিভাবে নিব। ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, ম্যাথ আছে, ইংরেজি আছে। আচ্ছা, আমি শুরুতেই তোমাদেরকে বলছি এটার প্রস্তুতি হচ্ছে এক্স্যাক্টলি লাইক ঢাকা ইউনিভার্সিটির এ ইউনিট কিংবা জিএসটির কিংবা কৃষি গুচ্ছের প্রিপারেশনের সেম, এবং এখানে চান্স পাওয়া অত বেশি কম্পিটিটিভ না। কম্পিটিটিভ বাট অতটাও বেশি না অন্য পাবলিক ইউনিভার্সিটির মতো, ঠিক আছে? ওকে ডান। আমরা এটার প্রিপারেশন কিংবা চান্স পাওয়ার জন্য আমাদের প্রস্তুতি কিরকম হবে আমরা এটা দেখে ফেলি। তুমি যদি একদম বিস্তারিত প্রিপারেশনটা কিভাবে খুবই রিগোরাসলি নিবা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংরেজির, সেটা নিয়ে আমার একটা ভিডিও রেকর্ড করা আছে আগের বছরের, ওইটা দেখলেই হয়ে যাবে। ওইটার প্রিপারেশনের অংশটুকু তুমি পুরোটা ভালো করে দেখবা, বাকি অংশগুলো দেখার দরকার নেই। ওটা চ্যাপ্টার ওয়াইজ ভাগ করা আছে, তুমি জাস্ট প্রিপারেশনের অংশটুকু ওইখান থেকে বিস্তারিত দেখে ফেলবা। বাট আমি যদি এখানে ব্রিফলি টু দ্য পয়েন্ট তোমাকে বলি, সেক্ষেত্রে ফিজিক্সের ক্ষেত্রে ঢাকা ইউনিভার্সিটি এ ইউনিট এবং প্রযুক্তি ইউনিট এই দুইটা ইউনিটের বিগত মোটামুটি যদি তুমি বিগত 10 বছরের 10 ইয়ার্সের কোশ্চেন সলভ করে ফেলো, এবং বাকি সবগুলো সাবজেক্টের ক্ষেত্রে সেম, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ, যদি এগুলোর ক্ষেত্রে সেম কাজগুলো করে ফেলো, তুমি ভাই বিশ্বাস রাখো এখান থেকে তুমি 70% প্লাস কোশ্চেন তুমি হুবহু অথবা সিমিলার কোশ্চেন অথবা তুমি কনসেপ্ট রিপিট পাবা। কথা বুঝছো? আবারও বলি, ফিজিক্স একটা চ্যাপ্টার ধরবো, ওইটা ঢাকা ইউনিভার্সিটি এই ইউনিটে এমন একটা বই নিব। আমি যদি তোমাকে সাজেস্ট করি, আমি নিজে ফলো করছিলাম হচ্ছে, আমি তো ঢাকা ইউনিভার্সিটি এই ইউনিটের প্রিপারেশন নিয়েছিলাম, সো ওইটার জন্য আমার প্লাস সিরিজের বইগুলো কেনা ছিল। ফিজিক্স প্লাস, কেমিস্ট্রি হচ্ছে অক্সিজেন প্লাস, ম্যাথ প্লাস, এবং ইংরেজির জন্য হচ্ছে আলাদা কোনো বই কিনি নাই, আমি ইংরেজিটাতে পড়ে আসতেছি। সো ফিজিক্স আমি কি করছিলাম, ফিজিক্স প্লাস থেকে প্রত্যেকটা চ্যাপ্টারে ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটের সবগুলো কোশ্চেন বুঝে 30 সেকেন্ডের মধ্যে সলভ করা ট্রাই করছিলাম, ক্যালকুলেটর ছাড়া। ওকে, ব্যাখ্যা দেখে টেকনিক দিয়ে সলভ করা শিখছিলাম। অ্যান্ড এই প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষার কিছুদিন আগে, মোটামুটি 1 মাস আগে, আমি জয়কলির হচ্ছে একটা প্রযুক্তি ইউনিটের কোশ্চেন ব্যাংক কিনি। ওই কোশ্চেন ব্যাংকটার উপর আমি লাস্ট 1 সপ্তাহ টানা আমি এক্সাম দিয়েছিলাম, একদম টাইম ধরে। ওকে, এন্ড আমার পজিশন ছিল হচ্ছে 98 ওখানে, ঠিক আছে? সো টপ 100 এর মধ্যে ছিলাম। আমি আমার পছন্দ মতো যে সাবজেক্ট চাইছে আমি ওইটা নিতে পারছি। সো এমন একটা বই কালেক্ট করো যে বইটাতে কি প্রত্যেকটা সাবজেক্টে ঢাকা ইউনিভার্সিটির ক ইউনিটের অ্যাটলিস্ট সবগুলা কোশ্চেন দেওয়া থাকবে। ওকে, আর প্রযুক্তি ইউনিটের কোশ্চেন ব্যাংক কালেক্ট করে ফেলো। কেমিস্ট্রির জন্য সেম কাজ করবা, একটা চ্যাপ্টার ধরবা, ওইটা ঢাকা ইউনিভার্সিটির ক ইউনিটের সবগুলা কোশ্চেন ব্যাখ্যা ধরে সুন্দর করে সলভ করে ফেলবা। ম্যাথের ক্ষেত্রেও সেম। ওকে, আর ইংরেজির ক্ষেত্রে তুমি এই যে প্রযুক্তি ইউনিটের কোশ্চেন ব্যাংকটা পাবা না, এই কোশ্চেন ব্যাংকটাতেই মোটামুটি বিগত 10 বছরের যে কোশ্চেনগুলো আছে জাস্ট ইংরেজি, ওইগুলা যদি একটু বুঝে সলভ করে ফেলো, ওইখান থেকেই হুবহু রিপিট হবে কিংবা সিমিলার কোশ্চেন আসবে। সো এই দুইটা জিনিসের বাইরে আর কিচ্ছু করার দরকার নেই। বাট তোমার যদি বেসিকে ঘাটতি থাকে, তোমার যদি টপিকে কিংবা কনসেপ্টে ঘাটতি থাকে, সেই ক্ষেত্রে তুমি অবশ্যই প্রত্যেকটা চ্যাপ্টারের অ্যাডমিশন ক্লাস দেখে নিয়ে কনসেপ্টটা ক্লিয়ার করে দেন এগুলো সলভ করবা। সো ওই রকম কারো যদি ঘাটতি থেকে থাকে, সেই ক্ষেত্রে প্রিপারেশন কেমনে নিবা আমি হচ্ছে এইখানে একটা ভিডিও লিংক দিয়ে দিব। তবে সোজা বাংলা কথা যদি বলি, তুমি যদি ঢাকা ইউনিভার্সিটি এই ইউনিটের জন্য প্রিপারেশন নিয়ে থাকো, তুমি যদি জিএসটির জন্য প্রিপারেশন নিয়ে থাকো, তুমি যদি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি মানে ওভারঅল সারা বাংলাদেশের ভার্সিটি এই ইউনিটের প্রিপারেশন যদি নিয়ে থাকো, তাহলে আমার মনে হয় না এটার কোশ্চেনগুলো সলভ করতে তোমার আলাদা কোনো সমস্যা হবে কিংবা আলাদা এক্সট্রা কোনো প্রিপারেশনের এখানে দরকার আছে। ওই এফোর্টটুকু দিয়েই জাস্ট একটা কোশ্চেন ব্যাংকটা মোটামুটি পুরোটা 1 থেকে 2 বার সলভ করো, দেন 1 সপ্তাহ আগে টাইম ধরে ওএমআরে এক্সাম দাও, তাইলেই কি ইনশাল্লাহ ইজিলি চান্স পাওয়া যাবে। এখানে চান্স পাওয়া অত আহামরি কঠিন কিছু না, ঠিক আছে? ডান। আমার ক্ষেত্রে যদি আমি বলি, আমি হচ্ছে বেশ কয়েকটা বিজ্ঞান প্রযুক্তিতে আমার আসছিল, কৃষিতে আসছিল, বাট আমার দিন শেষে ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা ছিল।
অ্যান্ড আমার প্রিপারেশনও ছিল হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ক ইউনিটের এবং ইঞ্জিনিয়ারিং। সো ওভারঅল ওই প্রিপারেশনগুলো দিয়ে আমি ইজিলি আমার স্কোর ছিল অ্যারাউন্ড 70%-এর মতো। সো 70% দিয়ে আমি টপ 100-এ চলে আসছি। সো এবার বুঝো এখানে চান্স পাওয়া অত কঠিন কিছু না। অ্যান্ড কম্পারেটিভলি অন্যান্য ইউনিভার্সিটির চাইতে এখানে কি একদম পছন্দের সাবজেক্ট সিএসসি, ট্রিপল-ই, সিভিল ইঞ্জিনিয়ারিং পছন্দের সাবজেক্টে পড়াটাও অনেক বেশি ইজি। ওকে ডান। আমরা নেক্সট যাব হচ্ছে কিসে, অন্য। তাহলে আমাদের সব কিছু বলা শেষ, তাই না, প্রস্তুতি সম্পর্কিত। এবার আমরা যাব হচ্ছে আমাদের একটা কোশ্চেন, যে অন্য ভার্সিটির সাথে এটার কি কি পার্থক্য আছে, ফ্যাসিলিটিসের কি কি পার্থক্য আছে, ফ্যাসিলিটিস কতটুকু কম যেহেতু ইঞ্জিনিয়ারিং কলেজ, বা আদার্স কি কি পার্থক্য আছে, এগুলো আমরা জানা ফেলবো। ওকে, তো আমরা যদি অন্য পাবলিক ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি কিংবা অন্য পাবলিক ইউনিভার্সিটির সাথে এই ক্যাম্পাসগুলোর পার্থক্য দেখি, তাইলে এখানে এই চারটা আমি পরে দেখাবো। সবার আগে আমি যে কথাটা বলবো, সবচেয়ে ইম্পর্টেন্ট যেই জিনিসটা, সেটা হচ্ছে অন্যান্য পাবলিক ইউনিভার্সিটিতে কিংবা ইঞ্জিনিয়ারিং পাবলিক ইউনিভার্সিটিতে তোমাকে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দেয়, তাই না? এইখানে এক্স্যাক্টলি সেম ডিগ্রিটা এখানে দেয়, ঠিক আছে? সো এইখানে কোনো পার্থক্য নাই। তাহলে পার্থক্য কোথায় আছে? পার্থক্য আছে হচ্ছে এগুলো যেহেতু ক্যাম্পাসগুলো একটু ছোট, তুলনামূলকভাবে নতুন, ফ্যাসিলিটিসে বেশ কিছু পার্থক্য আছে। এগুলো থেকে হল আছে, এখানে যে পরিমাণ হল আছে এইগুলোতেও হল আছে। যেমন আমি যদি ম্যাকের কথা বলি, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ 3টা হল আছে, দুইটা ছেলেদের একটা মেয়েদের, বাট এখানে হল অনেক বেশি, এখানে হল হয়তো একটু কম। এরকম আদার ফ্যাসিলিটিসের কথা যদি আমি বলি, সেক্ষেত্রে ফ্যাসিলিটিসগুলোকে আমি দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে একদম বেসিক্স ফ্যাসিলিটিস, আরেকটা হচ্ছে এক্সট্রা ফ্যাসিলিটিস। সো এক্সট্রা ফ্যাসিলিটিস যদি বলি, তুমি এইগুলোতে অনেক বেশি এক্সট্রা ফ্যাসিলিটিস পাবা, বাট এইগুলাতে হচ্ছে তুমি এক্সট্রা ফ্যাসিলিটিস একটু কম পাবা। বাট বেসিক যে ফ্যাসিলিটিসগুলো, ক্লাসরুম, টিচার, তারপর হচ্ছে পড়াশোনার যে ল্যাব, তারপর ইনস্ট্রুমেন্টস, এইগুলা বেসিক জিনিসগুলা এইখানে যা যা আছে এখানে এক্স্যাক্টলি তা আছে, খুবই কাছাকাছি। কথা বুঝছো? যদি কাছাকাছি না হইতো তাইলে দেখো এরাসমাস মান্ডাস স্কলারশিপ কিংবা দেশের বাইরে স্কলারশিপ নিয়ে পড়তে যাও, এগুলার জন্য হ্যাঁ এগুলো বুয়েট, রুয়েট, চুয়েট, কুয়েট ওই ক্যাম্পাসগুলো থেকেও ওই স্কলারশিপগুলো অ্যাক্সেস করতে পারে, ম্যাক ফ্যাক ব্যাক থেকেও অ্যাক্সেস করতে পারে। তার মানে কি? তার মানে হচ্ছে বেসিক জিনিসগুলা 19-20। যদি বেসিক জিনিসগুলো এখানে ঠিক না থাকতো তাহলে কোনোদিনও এইসব ক্যাম্পাস থেকে বের হয়ে কেউ ইউরোপে, আমেরিকায় পিএইচডি করতে যাইতে পারতো না। আমি কিছুক্ষণ পরে তোমাকে হচ্ছে একটা ফেসবুকের পেজ দেখাবো, যেখানে ম্যাক থেকে গ্রাজুয়েট করা সব গ্রাজুয়েটরা কোথায় আছে এটা দেখা যাচ্ছে। আমি লিংক কমেন্টের ডেসক্রিপশনে দিয়ে দিব। সো যদি আমি পার্থক্যের কথা বলি, ইটস পিওর বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, এক্স্যাক্টলি সেম এজ বুয়েট, রুয়েট, চুয়েট, কুয়েট। এবং দেশের বাইরে এটাকে বাংলাদেশের মানুষের মেন্টালিটি তো একটু সংকীর্ণ হয়, বুঝছো? একটা জিনিস নতুন হইলে ওইটাকে পাত্তা দিতে চায় না। বাট দেশের বাইরে এখানকার ডিগ্রিগুলোকে ঠিক যেমন ভ্যালুয়েশন দেওয়া হয়, এখানকার ডিগ্রিকে এক্স্যাক্টলি সেম ভ্যালুয়েশন দেওয়া হয়, কোনো আলাদা করে দেখা হয় না। কথা বুঝছো? এবং এখানকার ডিগ্রিটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটির বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। সো দেশের বাইরের ইউনিভার্সিটিগুলো কিন্তু এটাকে ওইভাবেই দেখে, ঢাকা ইউনিভার্সিটির র্যাঙ্কিং হিসেবেই কিন্তু কাউন্ট করে। ওকে, আর বাংলাদেশের মানুষকে আমি বলবো এদের মেন্টালিটি টু মাচ সংকীর্ণ, ন্যারো। সো ওরা তোমাকে নিয়ে কিভাবে, যদি এই সব ক্যাম্পাসে পড়ার কথা চিন্তা করো, সেই ক্ষেত্রে বাংলাদেশের মানুষ কি ভাবলো না ভাবলো এগুলা না কানে নেওয়াই বেটার। কারণ এরা দিন শেষে মানুষকে হচ্ছে দমাই রাখতেই বেশি পছন্দ করে। ওকে, আর যদি সুযোগ পাই তাহলে তো কোনো কথাই নেই। তাহলে এতটুকুই পার্থক্য। হ্যাঁ, ফ্যাসিলিটিসের দিক থেকে পার্থক্য, বেসিক্স যেই জিনিসপত্রগুলো এগুলোর কোনো পার্থক্য নাই। আমি যদি আমার পার্সপেক্টিভ বলি, আল্লাহর কসম আমি এই ক্যাম্পাসগুলোতে কোনো ধরনের কোনো ফ্যাসিলিটিসের অভাব বোধ করি না আমার যে গোলগুলো আছে এগুলো অ্যাচিভ করার ক্ষেত্রে। এখন অনেকেই আমার ক্যাম্পাসের অনেকেই বলতে পারে যে সাইদ তুমি তো হচ্ছে মিথ্যা কথা বলতেছো, ফ্যাসিলিটিসের তো অনেক অভাব। এটা পার্সন টু পার্সন ভেরি করে। যেমন কেউ একজন হয়তো একটা সাইকেল দিয়েই
অনেক কিছু করে ফেলতে পারে, বাট অন্য একজন মানুষ দেখা যাবে একটা বাইক দিয়ে কিছু করতে পারতেছে না। কেউ একজন দেখা যাবে ভাঙ্গাচোর একটা স্মার্টফোন দিয়ে অনেক কিছু করে ফেলছে, বিজনেস টিজনেস দাঁড় করে, আরেকজন দেখা যাবে আইফোন দিয়েও কিছু করতে পারতেছে না। সো আমার মনে হয় যে আমি যেই ধরনের পার্সোনালিটি, আমার জন্য আমার লাইফ ফ্লারিশ করার জন্য যা যা দরকার বেসিক্স জিনিসপত্রগুলো ওইখানে আছে, আমি কোনো অভাব বোধ করি না। আর টু বি অনেস্ট ক্যাম্পাসের একাডেমিক জিনিসপত্রে হচ্ছে তুমি আমাকে এখানে যেরকম দেখতেছো, আমি যেরকম একটু পলিশড, একাডেমিকে আমার হালকা পাতলা ঝামেলা আছে, বাট ওভারঅল আমি আমার ক্যাম্পাস লাইফটাকে আমি বলতে পারি যে ইটস মানে অন্য একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়লে আমি যেই ক্যাম্পাস লাইফ লিড করতাম, এখানে আমি এক্স্যাক্টলি সেম ক্যাম্পাস লাইফে লিড করতেছি। সো আমার কাছে তেমন কোনো পার্থক্য মনে হচ্ছে না, যেহেতু আমি নিজে অ্যাডজাস্ট করে নিচ্ছি। আমি হচ্ছে নিজের উপর ডিপেন্ড করি, নিজের স্কিলস, নিজের কোয়ালিটি, নিজের কমিউনিকেশন স্কিলস, এগুলোর উপর, নিজের পার্সোনালিটি। সো আমার কাছে তেমন কোনো পার্থক্য লাগে না। নেক্সট যদি আমি যাই, এখান থেকে পরেও কি অন্যগুলার মতো ভালো করা যায়? আসো, এটার অ্যান্সার হচ্ছে আমি তোমাকে এখান থেকে একটা ফাইল থেকে দিচ্ছি। দাঁড়াও, কোথায় কোথায় গুগল ড্রাইভ, আমার একটু এই লিংকটা লাগবে। এই লিংকটা আমি কমেন্টের ডেসক্রিপশনে দিয়ে দিব, তোমরা চেক করবা। ওকে, একটু ক্রোমে যাওয়া লাগবে। আচ্ছা, এখানে যদি আমি যাই, আচ্ছা এটা যদি একটু নিচে সরানো যেতে ভালো হইতো। এখানে দেখো, একটু নিচে যাই। শুরুতে তো তোমাদেরকে বেশ কিছু জিনিস দেখাইলাম। এখানে গেলেই তোমরা দেখতে পাবা যে অন্যান্য পাবলিক ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি কিংবা পাবলিক ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েটরা যা যা করতেছে, এখানকার গ্র্যাজুয়েটরা এক্স্যাক্টলি সেম জিনিস, সেম জায়গাগুলোতে অ্যাক্সেস করতে পারতেছে। যেমন এই ভাইয়াটা, এই ভাইয়াটা ত্রিপুরা থেকে পড়তেছে BREB-তে, উনি অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হিসেবে জয়েন করছে, যেখানে অ্যাকচুয়ালি বুয়েট থেকে পড়েও এখানেই একই জায়গাতে জয়েন করে। ওকে, আমি যদি আরো এক্সাম্পল দেই তোমাদেরকে, এই যে রিসেন্টলি এই দুইজন ভাইয়া, এই ভাইয়া হচ্ছে কিছুদিন আগে SI হলেন, এই ভাইয়া তুমি এখানে দেখতে পাচ্ছ। সো এরকম এমন কোনো ফিল্ড নাই কুয়েটের মানুষজন যাইতে পারে, বাট এখানকার মানুষজন যাইতে পারতেছে না, এমন কোনো ফিল্ড নাই। ওখানকার ভাইয়ারা এবং আপুরা দেশের বাইরের স্কলারশিপ কিংবা দেশের ভেতরের গভর্নমেন্ট জব কিংবা প্রাইভেট জব, যেখানে যেখানে ওনারা কোয়ালিফাই করেন, আমাদের ক্যাম্পাসের ব্যাকের ক্যাম্পাসের গ্র্যাজুয়েটরা সেম জায়গাগুলোতে কোয়ালিফাই করতেছে। ওকে, আচ্ছা, এই তো নিচে হচ্ছে তোমরা, আমি লিংক দিয়ে দিব, তোমরা এগুলো দেখে নিতে পারো। যেমন ওকে, যেমন এই ভাইয়াটা হচ্ছে অস্ট্রেলিয়া থেকে MSc ইন ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট অফ টেকনোলজি, EIT, অস্ট্রেলিয়ার খুব ভালো একটা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে উনি হচ্ছে ওখানে MSc করতেছেন। সো এটা লিংক দিয়ে দিব, তাইলে তোমরা বুঝতে পারবা যে এখানকার মানুষজন যথেষ্ট যথেষ্ট ভালো করতেছে। ঠিক আছে, সো আমি যদি এই কোশ্চেনটার সামারি টানি, এখান থেকেও কি অন্যগুলোর মতো ভালো করা যায়? ডিপেন্ডস অন দ্য পারসন। যেমন বুয়েটে পড়লেই কিংবা বুয়েট করে পড়লেই কি সবাই খুব ভালো করে ফেলে? না, ডিপেন্ড করে ওই মানুষটা কুয়েটের যে লেভারেজগুলা, যে ফ্যাসিলিটিসগুলা, ওখানকার ফ্যাসিলিটিস অবশ্যই অনেক বেশি, ওইগুলাকে সে কত ভালো মতো ইউজ করতেছে। কেউ যদি ইউজ না করে তাহলে তো সে ভালো করতেছে না, তাই না? সো এইখান থেকে এখানকার যে ফ্যাসিলিটিস কিংবা বেসিক যেই জিনিসপত্রগুলো আছে, এইগুলাকে যারা যারা খুব ভালো মতো ইউটিলাইজ করছে, তুমি পেজ থেকে দেখে নিবা, তারা সবাই ভালো করছে অন্যান্য পাবলিক ইউনিভার্সিটির মতোই। তাহলে আমার অ্যান্সার হচ্ছে ইয়া, নিজে ঠিক থাকলে, নিজে স্কিলড থাকলে, নিজে সিনসিয়ার থাকলে, নিজের লাইফ নিয়ে এই ক্যাম্পাসগুলা থেকেও অন্য ক্যাম্পাসগুলার সমান কিংবা তার চাইতে আরো বেশি ভালো করা সম্ভব। ওকে, বাট যেহেতু ফ্যাসিলিটিস কিছুটা কম, এখানে স্ট্রাগলটা একটু বেশি করতে হয়, এটা আমি এখানে সুগার কোটিং করবো না কোনোভাবেই। ওকে, ডান। আমি যদি নেক্সটে যাই, এটা কি সমস্যা? আচ্ছা, আমার এটাতে চেঞ্জ করা উচিত হবে।
আচ্ছা এবার আসো হচ্ছে ভাইয়া কিছু কোশ্চেন আছে, ওই কোশ্চেনগুলোর অ্যান্সার দেন। আর তুমি যদি এই ক্যাম্পাসগুলো সম্পর্কে একদম বিস্তারিত জানতে চাও, কমেন্টে ডেসক্রিপশনে আমি সার্কুলার, বিভিন্ন ভিডিও ডকুমেন্টারি, বিভিন্ন অ্যাচিভমেন্ট ওর হাবিজাবি তোমার যা যা জানা দরকার আমি দিয়ে দিব। আর কারোর যদি সাপোর্ট লাগে যে ভাইয়া আমি এখানে এক্সাম দিব, এক্সাম দেওয়ার পর কিভাবে ভর্তি হব এন্ড বিস্তারিত ডিটেলস জানতে চাই, সেই ক্ষেত্রে আমি এখানে একটু নোট করে রেখেছি, আমি তোমাকে বলে দিচ্ছি, দাঁড়াও। কমেন্টে এবং ডেসক্রিপশনে আমি তোমাদেরকে হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, একটা এফবি গ্রুপ, তারপর হচ্ছে এই প্রযুক্তি ইউনিট রিলেটেড বিভিন্ন ভিডিওর আমি আরো বেশ কিছু ভিডিও বানাবো, ওই ভিডিওগুলোর একটা প্লেলিস্ট লিংক এন্ড অন্যান্য রিলেটেড যত আদার রিসোর্সেস আছে, আদার রিসোর্সের লিংক আমি দিয়ে দিব। ওকে, সো তুমি ওইখান থেকে কমেন্ট এবং ডেসক্রিপশন থেকে চেক করে নিবা, তাইলেই তোমার যা যা হেল্প দরকার তুমি এই গ্রুপটা থেকে কিংবা এই গ্রুপটা থেকে নিতে পারবা, বিস্তারিত এখান থেকে জানতে পারবা। ওকে, এবার আসো তোমাদের ফ্রিকোয়েন্টলি বেশ কিছু ফ্রিকোয়েন্টলি কোশ্চেনের অ্যান্সার দিয়ে আমরা ভিডিওটা শেষ করে দিব। ওকে, আচ্ছা আচ্ছা, এখানে বেশ কিছু ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন আছে, এটা তুমি পড়ে নিও। হ্যাঁ, আমি খুবই বহুল জিজ্ঞাসিত একটা কোশ্চেন অ্যান্সার দিই, সেটা হচ্ছে ভাইয়া আমার তো বুয়েট, রুয়েট, চুয়েট, কুয়েট মিস গেছে, ওইগুলোতে চান্স পেলে তো আমি ভুলেও এই ক্যাম্পাসগুলোতে আসতাম না, অবভিয়াসলি ওইগুলো বেটার, নিঃসন্দেহে বেটার, বাট বেটার হওয়া সত্ত্বেও তুমি এখান থেকে পড়েও কোনো একটা কারণে নিজের স্কিলস কাজে লাগে ওই ক্যাম্পাসগুলো থেকে মানুষজন যেমন ভালো করতে পারে ওরকম ভালো করা সম্ভব। যেমন একদম শুরুতে যে সাইদুর রহমান ভাইকে দেখাইছি, উনি ম্যাক থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে উনি হচ্ছে বুয়েটে গিয়ে ওখানকার রিসার্চ ফেলোশিপ পাইছিলেন, কথা হচ্ছে ওখান থেকে এমএসসি করছেন, অ্যান্ড ওখানে এমএসসি করা অবস্থায় উনি হচ্ছে ইরাসমাস মান্ডাস স্কলারশিপ, উনি এবং ওনার আরো দুইজন বন্ধু তিনজন মিলে ওই স্কলারশিপ পাইছিলেন। সো ব্যাপারটা কি বুঝলা, বুয়েট, রুয়েট, চুয়েট, কুয়েট অবশ্যই ভালো, বাট ওই ভালো ক্যাম্পাসগুলো থেকে পড়ে যা যা করা যায় এগুলো এই ম্যাক ফ্যাক ব্যাক থেকে পড়ে করা যায়, অলরেডি ভাইরা করছে, সো ইন ফিউচারে তো আরো ইজিলি করা সম্ভব, তাই না? আর যারা সিএসি পড়তে চাও তাদের জন্য তো কোনো ব্যারিয়ারসই থাকলো না। এবার একটা খুবই বিগ কোশ্চেন তোমরা করো যে ভাই আমার যদি অন্য পাবলিক ইউনিভার্সিটি, সাধারণ যে ইউনিভার্সিটিগুলো আছে, সেটা হইতে পারে ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর কিংবা অন্যান্য বিজ্ঞান প্রযুক্তি কিংবা পাবলিক ইউনিভার্সিটি, ওইগুলাতে আমার ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আসছে এবং ফ্যাক ম্যাক ব্যাকে আমার ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আসছে, তাহলে আমি কোনটাতে যাব? অবভিয়াসলি তুমি ওইগুলার ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে যাবা, কারণ ওইগুলোতে কি ফ্যাসিলিটিস অনেক বেশি। কিন্তু যদি এমন হয় তুমি অনেক বেশি ইঞ্জিনিয়ারিং অ্যাসপাইরেন্ট, তোমার ইঞ্জিনিয়ারিং পড়া লাগবে, সেই ক্ষেত্রে তোমার যদি অন্যান্য সাধারণ পাবলিক ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট না এসে পিওর সাবজেক্ট আসে, যে সাবজেক্টটা পড়ার প্রতি তোমার কোনো আগ্রহ নাই, তুমি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পাও নাই, সেই ক্ষেত্রে অবভিয়াসলি তোমার উচিত হবে ওইসব পাবলিক ইউনিভার্সিটি স্কিপ করে এই ক্যাম্পাসগুলোতে ইঞ্জিনিয়ারিং পড়তে আসা, যদি তুমি কমফোর্টেবল ফিল করো এবং ইনাফ ইঞ্জিনিয়ারিং পড়ার প্রতি ইনাফ যদি প্যাশন কিংবা ড্রাইভ যদি তুমি ফিল করো। আদারওয়াইজ তোমার কাছে যদি মনে হয় যে না আমার কাছে ক্যাম্পাসটাই বড়, আমার কাছে ইঞ্জিনিয়ারিং পড়া, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, ইঞ্জিনিয়ার হওয়ার ব্যাপারটা বড় না, সেক্ষেত্রে তোমার না আসাই বেটার হবে। তাহলে আশা করি এই কোশ্চেনটার অ্যান্সার পাওয়া গেছো। আর কমেন্টের ডেসক্রিপশনে তো বলছি রিসোর্সের লিংক দেওয়া থাকবে, ওখান থেকে আরো বাকি জিনিসপত্রগুলো জানা নিতে পারবা বা হেল্প লাগলে হেল্প অ্যাক্সেস করতে পারবা। তো আমি যদি সাম আপ করি পুরো ভিডিওটা, বুয়েট, রুয়েট, চুয়েট, কুয়েটে চান্স না পাইলেও ইঞ্জিনিয়ারিং পড়ার স্বপ্ন, পাবলিকে ইঞ্জিনিয়ারিং পড়ার স্বপ্ন নষ্ট হয়ে যাচ্ছে না। ঢাকা ইউনিভার্সিটির প্রযুক্তি ইউনিটের আন্ডারে ফ্যাক ম্যাক বেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং, একজাক্ট পিওর বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ থাকতেছে। ওখান থেকে পড়েও মানুষজন দেশের বাইরে, দেশের ভেতরে অসম্ভব রকমের ভালো করতেছে, একজাক্টলি লাইক বুয়েট, রুয়েট, চুয়েট, কুয়েট। এবং কি এখানে চান্স পাওয়া অনেক ইজি, কিছু জিনিসপত্র একটু হচ্ছে বিতর্কিত। ওকে, ওই জিনিসগুলো অ্যাভয়েড করলে এখান থেকে ওভারঅল ভালো করা যায়। আমি প্রবলি একটা জিনিস মিস করে গেছি, সেটা হচ্ছে এখানে একটা পয়েন্ট ছিল, ওই স্লাইডটা কোথায় গেল? এখানে একটা স্লাইড ছিল যে হোয়াট আর মাই থটস, মানে অ্যাকচুয়ালি আমি কি চিন্তা করি, আমার অনেস্ট অপিনিয়ন কি এই ক্যাম্পাসগুলোর ব্যাপারে। আর যদি আমার অনেস্ট অপিনিয়নের কথা বলি, ম্যাক ক্যাম্পাসে যদি আমি পড়ি, ম্যাক ক্যাম্পাসের পড়াশোনা নিয়ে আমার কোনো অভিযোগ নাই। নিজে ভালো থাকলে দুনিয়া ভালো, আমি নিজে ফাঁকিবাজি করলে পড়াশোনায় ঝামেলা লাগবে, ফাঁকিবাজি না করলে
পড়াশোনায় ঝামেলা লাগবে না। বাট ক্যাম্পাসে হালকা, খুবই হালকা, যেমন লুকানো ঠিক হবে না, অন্যান্য ক্যাম্পাসের মতো খুবই হালকা মডারেট লেভেলের ওই যে জুনিয়র্সদেরকে ম্যানার্স শেখানোর যে ব্যাপারটা, র্যাগিং হালকা আছে, খুবই মডারেট। হ্যাঁ, এখানে অ্যাগ্রেসিভ কিছু হয় না। আর গ্রুপিং, এখানে দুইটা গ্রুপ আছে। সো ক্যাম্পাসগুলো হচ্ছে গ্রুপিং এর উপর ডিপেন্ড করে, হলে উঠা, হ্যাঁ, অ্যান্ড কোনো ঝামেলা হইলে ঝামেলা মিটমাট করা, এগুলা আমি আগের ভিডিওগুলোতে আমি স্কিপ করে গেছিলাম, আমার মনে হয় এই ভিডিওগুলোতে ক্লিয়ার করা দরকার। সো এগুলো খুবই মাইনর জিনিসপত্র। ওভারঅল বিগ পিকচারটার দিকে তাকাইলে এগুলো অ্যাকচুয়ালি কিছুই না, অ্যান্ড নিজে সতর্ক থাকলে এইগুলা থেকে খুব ভালো মতোই দূরে থেকে প্রোডাক্টিভ থাকা